মৃত মানুষ কি কথা বলতে পারে? এক পরিবার বলছে পারে। তাদের পুরনো রেডিও থেকে রোজ রাতে ভেসে আসত মৃত বাবার গলা। আর ভারতের এক বিচের তীরে যে ৫ জন গিয়েছিল, ৩ জন ফিরে এসেছিল। ২ জন এসেছিল ঠিকই, কিন্তু তারা আর আগের মানুষ ছিল না। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড ১৭০-এ আপনাদের স্বাগতম। ঘড়ির কাঁটায় ঠিক রাত ৯টা। এই মুহূর্তে শহরের আলো কিছুটা কমে এসেছে, রাস্তার কোলাহল থিতিয়ে পড়েছে, আর আপনার চারপাশে যে নিস্তব্ধতা জমছে, সেই নিস্তব্ধতাই হল আমাদের আজকের আসরের সূচনা। কারণ রাত ৯টা মানে শুধু ঘড়ির কাঁটার একটা মিলন নয়, রাত ৯টা মানে হল সেই সময় যখন দুই জগতের মাঝের পর্দাটা একটু পাতলা হয়ে আসে, যখন এপারের আলো ওপারে পৌঁছায় আর ওপারের ছায়া এপারে নেমে আসে। রাত ৯টা মানেই অশরীরীর ভয়ের আসর, সেই আসর যেখানে আলো নেভে, শহরের শোরগোল থামে, আর শুরু হয় এমন সব ঘটনার বিবরণ যা শুনলে আপনার বুকের ভেতরে ঠান্ডা একটা স্রোত বয়ে যাবে। ঘরের কোণে এক ফালি অন্ধকার থাকলে সেদিকে তাকাতে ইচ্ছে করবে না, আর কান পাতলে মনে হবে ঘরের বাইরে কেউ যেন দাঁড়িয়ে আছে। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি, তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তারা আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড ১৭০-এর প্রথম ঘটনা। অন্ধের সেই রেডিওতে মৃত বাবার ডাকের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন নাজমুল শেখ। নাজমুল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা হলেও গত কয়েক বছর ধরে ব্যবসার কাজে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এলাকায় থাকেন। বয়স তার ৩২। পেশায় ছোট একটা কাপড়ের ব্যবসা করেন। স্থানীয় মানুষের সাথে মিশে তেলেগু ভাষাটাও কিছুটা শিখে গেছেন। বিশাখাপত্তনমের একটু বাইরে একটা ছোট্ট শহরতলিতে ভাড়া বাড়িতে থাকেন। সেখানকার পাশের বাড়ির একটি পরিবারের সাথে তার ভালো সম্পর্ক তৈরি হয়েছিল, আর সেই পরিবারের সাথে যা ঘটেছে সেটাই আজকের প্রথম ঘটনা। অসংখ্য ধন্যবাদ নাজমুলকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি নাজমুলের ভাষায় বলছি, যেভাবে তিনি আমাকে বিস্তারিত জানিয়েছেন ঠিক সেইভাবে আপনাদের সামনে তুলে ধরছি। আমি বিশাখাপত্তনমের বাইরে ভিমিল্লিপত্তনম এলাকায় থাকি। সেখান থেকে মূল শহরে যেতে প্রায় আধ ঘন্টার পথ। আমার পাশের বাড়িটা একটা তেলেগু পরিবারের কর্তার নাম ছিল রামস্বামী, ভেঙ্কট রামস্বামী। বয়স ছিল ৬২। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তার স্ত্রী সরোজা, বয়স ৫৫-র কাছাকাছি। আর তাদের ২ ছেলে। বড় ছেলে প্রকাশ, ৩০ বছর বয়সী, ইঞ্জিনিয়ার, হায়দ্রাবাদে চাকরি করে। আর ছোট ছেলে কার্তিক, বয়স ২৭, স্থানীয় একটা দোকানে কাজ করে, বাড়িতেই থাকে। রামস্বামী কাকা ছিলেন শান্তশিষ্ট মানুষ। আমাকে দেখলেই হাসতেন। তেলেগু না পারলেও হিন্দিতে কথা বলতেন আমার সাথে। মাঝে মাঝে সন্ধ্যায় তার বারান্দায় বসে চা খেতাম দুজন মিলে। তিনি বলতেন তার গ্রামের কথা, ছোটবেলার কথা। বেশ ভালো মানুষ ছিলেন। ২০২৪ সালের জানুয়ারি মাসে হঠাৎ করে রামস্বামী কাকা হার্ট অ্যাটাকে মারা যান। রাত্রিবেলা ঘুমের মধ্যে হয়েছিল, কোনো কষ্ট পাননি। সকালে সরোজা কাকিমা ডাকতে গিয়ে দেখেন তিনি আর নেই। সেদিনও আমি গিয়েছিলাম, পাশের বাড়ি বলে কথা। কার্তিক খুব ভেঙে পড়েছিল। প্রকাশ হায়দ্রাবাদ থেকে এসেছিল, শেষকৃত্য হয়েছিল সেদিনই। এরপর প্রকাশ কয়েকদিন থেকে আবার হায়দ্রাবাদ চলে গেল। কার্তিক আর সরোজা কাকিমা দুজন মিলে থাকতে লাগলেন। আমি মাঝে মাঝে দেখতে যেতাম। কাকিমা খুব কষ্টে ছিলেন। রামস্বামী কাকা মারা যাওয়ার পর যেন ঘরটা অন্ধকার হয়ে গেছে। মৃত্যুর প্রায় ১০ দিন পরের কথা। কার্তিক একদিন সন্ধ্যায় আমার কাছে এলো। চেহারা দেখে বুঝলাম কিছু একটা হয়েছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে। কার্তিক বলল, ভাই, বাবার রেডিও থেকে কাল রাতে একটা শব্দ এসেছে। রামস্বামী কাকার একটা পুরনো রেডিও ছিল, বড় রেডিও, সেই ৮০-র দশকের মার্ফি রেডিও, কালো রঙের, বড় বাক্সের মতো। কাকা সেটা খুব যত্নে রাখতেন। প্রতিদিন সকালে খবর শুনতেন, বিভিন্ন রেডিও স্টেশন ধরতেন। রেডিওটা তার বিছানার পাশের টেবিলে থাকত। আমি বললাম, রেডিও কি চালু ছিল? কার্তিক বলল, না ভাই, সেটাই তো কথা। বাবা মারা যাওয়ার পরে আমরা রেডিওটা বন্ধ করে দিয়েছিলাম। শোক পালনে মন লাগে না। রেডিও ছিল বাবার জিনিস, মনে হচ্ছিল চালু রাখলে কষ্ট হবে, তাই বন্ধ। তাহলে শব্দ এলো কিভাবে? রাত প্রায় ১২টার সময়
মা ঘুমোচ্ছিলেন না। মা এখন রাতে ঘুমোতে পারছেন না বলে সজাগ শুয়েছিলেন। হঠাৎ রেডিও থেকে একটা শব্দ এলো। প্রথমে ভাবলেন হয়তো বিদ্যুতের কারণে কিছু হয়েছে, কিন্তু রেডিও তো বন্ধ, শুধু প্লাগ লাগানো ছিল। তাহলে কিভাবে? আমি বললাম, কি ধরনের শব্দ? কার্তিক একটু থামল, তারপর বলল, মা বলছেন বাবার গলা মতো একটা ডাক, সরোজা, মানে মার নাম ধরে ডাকা, একবার মাত্র। আমি কিছু বললাম না। কি বলবো? মানুষ শোকে থাকলে এরকম শুনতে পায়, এটা মনস্তাত্ত্বিক ব্যাপার। কিন্তু কার্তিককে এটা বলা উচিত হবে না, সে এমনিতেই কষ্টে আছে। আমি বললাম, রেডিওটা হয়তো কোনো ইন্টারফারেন্সে চালু হয়ে গেছে, পুরনো যন্ত্রপাতিতে এরকম হয় মাঝে মাঝে। কার্তিক বলল, হ্যাঁ আমিও তাই বলেছিলাম, কিন্তু ভাই। সে আবার থামল। কিন্তু কি? মা বলছেন গলাটা একদম বাবার মতো ছিল। শুধু গলা নয়, বাবা যেভাবে মাকে ডাকতেন সেই ভঙ্গি, একটু টেনে সরোজা এভাবে, ঠিক সেভাবেই। সেদিন কার্তিকের সাথে কথা বলে বাড়ি ফিরে গেলাম। ভাবলাম সরোজা কাকিমার মানসিক অবস্থা ভালো নেই, স্বামীকে হারিয়ে গভীর শোকে আছেন, শুনতে পাচ্ছেন যা শুনতে চাইছেন, এটা স্বাভাবিক, এরপর হয়তো আর হবে না। কিন্তু পরের দিন সকালে কার্তিক আবার এলো। এবার তার মুখ আরও ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ, সারা রাত ঘুমায়নি বোঝাই যাচ্ছে। আমি বললাম, আবার হয়েছে? কার্তিক বলল, হ্যাঁ, কাল রাতেও আবার। এবারের ঘটনা একটু ভিন্ন। কাল রাতে সরোজা কাকিমা ঘুমিয়ে পড়েছিলেন, কার্তিক তখন জেগেছিল পাশের ঘরে। হঠাৎ রেডিও থেকে শব্দ এলো। কার্তিক নিজে শুনেছে। সে বলল, ভাই, আমি নিজের কানে শুনেছি। প্রথমে একটা ঝাড়ঝাড় শব্দ, যেমন রেডিওতে ব্যান্ড পরিষ্কার না থাকলে হয়। তারপর সেই গলা, বাবার গলা। সন্দেহ নেই, আমার নিজের বাবার গলা আমি চিনি না। কি বলল? কার্তিক একটু চুপ করে রইল, তারপর বলল, শুধু একটা কথা বলল, ঘর ছেড়ো না। সেদিন থেকে আমি বিষয়টাকে আর এড়িয়ে যেতে পারলাম না। পরের রাতে নিজেই গেলাম কার্তিকদের বাড়িতে। বললাম, আজ রাতে থাকব। কার্তিক রাজি হলো। রামস্বামী কাকার ঘরে গেলাম। ঘরটা মৃত্যুর পর থেকে প্রায় একই রকম আছে। কাকার জিনিসপত্র সরানো হয়নি। বিছানার পাশে টেবিলে সেই পুরনো মার্ফি রেডিও, কালো রং, বড় বাক্স। পুরো ঘরে কাকার একটা গন্ধ এখনো টের পাওয়া যাচ্ছে, হয়তো তার ব্যবহার করা সাবান বা তেলের গন্ধ। রেডিওটা দেখলাম, বন্ধ, প্লাগ লাগানো, কিন্তু রেডিওর সুইচ অফ পজিশনে। আমি সুইচটা ছুঁলাম, বলিষ্ঠ সুইচ, পুরনো রেডিওর মতো। কার্তিক বলল, ভাই, আমরা তিনজন জেগে থাকি আজ, রাত 12টার আশেপাশে শুনতে পাওয়া যায়। আমরা তিনজন, আমি, কার্তিক আর সরোজা কাকিমা, রামস্বামী কাকার ঘরের পাশে বসে রইলাম। রাত বাড়তে লাগলো। রাত 11টা, কিছু না। 11:30, কিছু না। আমার মনে হতে লাগলো আজ হয়তো আর হবে না, হয়তো আগের 2 দিন সত্যিই কোনো ইন্টারফারেন্স ছিল, আর সরোজা কাকিমা মানসিক অবস্থার কারণে সেটাকে চেনা গলা ভেবে নিয়েছেন, আর কার্তিক কাকিমার কথায় প্রভাবিত হয়ে নিজেও সেটাকে সত্যি মনে করেছে। কিন্তু তারপর রাত 12টার কিছু আগে হলো। রেডিও থেকে প্রথমে একটা ঝাড়ঝাড় শব্দ। আমি সোজা হয়ে বসলাম। কার্তিক আমার হাত চেপে ধরল। ঝাড়ঝাড় শব্দটা কয়েক সেকেন্ড থাকলো, তারপর থামলো, তারপর আবার শুরু হলো, এবার একটু পরিষ্কার। এবং তারপর একটা গলা, পুরুষ গলা, মাঝবয়সী মানুষের গলা, একটু ভারী, একটু গম্ভীর। এবং সেই গলা কিছু বলল, তেলুগুতে বলল। আমি তেলুগু পুরো বুঝি না, কিন্তু কিছুটা বুঝি। যা বুঝলাম তার মানে, আমি ভালো আছি, তোমরা চিন্তা করো না। সরোজা কাকিমা সেই মুহূর্তে ঘরে ঢুকলেন। বলেছিলাম পাশের ঘরে বসে থাকতে, কিন্তু হয়তো আওয়াজ পেয়ে চলে এলেন। তিনি ঘরে ঢুকতেই রেডিওর দিকে তাকালেন, আর তার মুখ থেকে বেরিয়ে এলো, আমার স্বামীর গলা। এবং কাকিমা মাটিতে বসে পড়লেন। রেডিওর ঝাড়ঝাড় শব্দ তখনও চলছে। আমি উঠে রেডিওর প্লাগ খুলে দিলাম। শব্দ বন্ধ হলো। সেই রাতে ঘুম হয়নি আমার। কার্তিকের ঘরে শুয়ে ছাদের দিকে তাকিয়ে ভাবলাম, আমি কি শুনলাম? রেডিওটা বন্ধ, প্লাগ খোলা হলো আমার হাতে, তারপরেও কিভাবে শব্দ এলো? আর যে গলাটা শুনলাম সেটা কি সত্যিই রামস্বামী কাকার গলা? আমি কাকার গলা চিনি, কিন্তু রেডিওর শব্দে গলা চেনা এত সহজ নয়। হয়তো ইন্টারফারেন্সে কোনো রেডিও স্টেশনের আওয়াজ এসেছিল, কিন্তু যে কথাটা বলল, আমি ভালো আছি, চিন্তা করো না, এটা কোনো রেডিও স্টেশনের স্বাভাবিক প্রোগ্রাম নয়। পরের সপ্তাহে প্রকাশ হায়দ্রাবাদ থেকে এলো। কার্তিক সব বলল।
প্রকাশ শুনল। প্রকাশ বড় ভাই, একটু বেশি যুক্তিবাদী। সে বলল, পুরনো রেডিও, পুরনো সার্কিট মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ করে, কোনো রেডিও স্টেশনে সিগন্যাল ধরেছিল হয়তো। কিন্তু সেই রাতে, প্রকাশ আসার প্রথম রাতে আবার হলো। এবার রেডিওর প্লাগ খোলা ছিল, আমি নিজে খুলে রেখে গিয়েছিলাম, সেটা কার্তিক জানত। তবু রেডিও থেকে শব্দ এলো, প্লাগ খোলা রেডিও থেকে শব্দ। প্রকাশ নিজে শুনেছে, সে শুনে এতটাই ভয় পেয়েছে যে পাশের ঘরে ছুটে এসেছে। এরপর প্রকাশ বলল, রেডিওটা বাড়ির বাইরে রেখে দিই। কার্তিক রাজি হয়নি, বলল বাবার জিনিস। সরোজা কাকিমা বললেন, ওটা রাখো, ওটা সরাবে না। প্রকাশ চলে গেল হায়দ্রাবাদ। যাবার আগে আমাকে বলে গেল, ভাই একটু খেয়াল রেখো, মা আর কার্তিকের কথা ভাবছি। আমি বললাম, হ্যাঁ রাখব। পরের কয়েকদিন কিছু হয়নি, আমি প্রতিদিন একবার করে যেতাম। কার্তিক বলল রেডিও আর বাজেনি। কিন্তু তারপর একটা রাতে সব বদলে গেল। সেটা ছিল ফেব্রুয়ারির শুরুর দিকে, রামস্বামী কাকা মারা যাওয়ার প্রায় 3 সপ্তাহ পরে। সেই রাতে আমি আমার নিজের বাড়িতে ছিলাম, রাত প্রায় 2টো। হঠাৎ কার্তিকের ফোন এলো। ফোন তুললাম, ওপার থেকে কার্তিকের গলা, কিন্তু স্বাভাবিক না, গলা কাঁপছে। ভাই আসো। কি হয়েছে? রেডিও বাজছে, কিন্তু কি? এবার কথাটা অন্য রকম। আমি দ্রুত পোশাক পরে গেলাম। কার্তিকদের বাড়িতে পৌঁছে দেখলাম কার্তিক দরজার বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকছে না। কি হয়েছে? ভাই রেডিও এখনো বাজছে, প্লাগ খোলা। আমি ভেতরে গেলাম, কার্তিকও পেছনে এলো। রামস্বামী কাকার ঘর থেকে শব্দ আসছে, রেডিওর সেই ঝাড়ঝাড় আওয়াজ, আর তার মধ্যে একটা গলা। কিন্তু এবার গলাটা আলাদা। আগে গলাটা শান্ত ছিল, আমি ভালো আছি এরকম কথা বলতো, কিন্তু এবার গলাটায় একটা অন্যরকম ভাব, যেন ভয়ের মতো, যেন কষ্টের মতো। আমি ঘরে ঢুকলাম, রেডিওর কাছে গেলাম। রেডিওর প্লাগ খোলা, হ্যাঁ সত্যিই খোলা। দেওয়ালের সকেটে কিছু নেই, রেডিওর পেছন থেকে তার ঝুলছে, কিন্তু সকেটে লাগানো নেই। তবু রেডিও বাজছে, এবং রেডিও থেকে সেই গলা, রামস্বামী কাকার গলা, কিছু বলছে। আমি কান পাতলাম, তেলুগু বুঝি কম, তবু শুনলাম। কিছু কিছু শব্দ চিনতে পারলাম। একটা শব্দ বারবার আসছে, বিপদ। আর একটা কথা, চলে যাও। আমি পিছিয়ে আসলাম, কার্তিককে বললাম, কি বলছে? কার্তিক ফ্যাকাশে মুখে বলল, বাবা বলছে চলে যেতে, বলছে এই বাড়িতে বিপদ আছে। কিসের বিপদ? বলছে না, শুধু বলছে চলে যাও, এই বাড়িতে থেকো না। সেই রাতে রেডিও প্রায় 10 মিনিট বেজেছিল, তারপর বন্ধ হয়ে গেল। পরের দিন আমি কার্তিককে নিয়ে একজন ইলেকট্রিশিয়ানের কাছে গেলাম, রেডিওটা নিয়ে গেলাম। ইলেকট্রিশিয়ান রেডিও দেখল, বলল, এটা তো একদম বন্ধ, ব্যাটারিও নেই, প্লাগ ছাড়া এটা বাজার কোনো উপায় নেই। আমি বললাম, কিন্তু বাজছে। ইলেকট্রিশিয়ান আমার মুখের দিকে তাকালো, বলল, অসম্ভব। কিন্তু আমি নিজে শুনেছি। সেদিন বিকেলে কার্তিকদের বাড়িতে বসেছিলাম। হঠাৎ সরোজা কাকিমা ডাকলেন, বললেন, বেটা একটু এসো। আমি গেলাম। কাকিমা রামস্বামী কাকার ঘরে বসে আছেন, রেডিওর দিকে তাকিয়ে আছেন। আমি বললাম, কাকিমা কিছু হয়েছে? কাকিমা বললেন, বেটা গতকাল রাতে রেডিওতে যা বলল আমি পুরোটা শুনেছি। কি বলল? কাকিমা একটু চুপ করে রইলেন, তারপর বললেন, আমার স্বামী বলছেন এই বাড়িতে আর একটু পরে কেউ আসবে, যে আসবে সে ভালো নয়, সে আমার বেশ ধরে আসবে। আমার বুকের মধ্যে একটা ঠান্ডা টান অনুভব করলাম। কাকিমা কি মানে? মানে আমার স্বামী বলছেন তার রূপে কেউ আসতে পারে এই বাড়িতে, কিন্তু সে তিনি নন, সে অন্য কিছু। আর বললেন সেটাকে বিশ্বাস করা যাবে না। সেই কথাটা শোনার পরে আমার মাথায় একটাই চিন্তা ঘুরতে লাগলো, এটা কি সত্যি? রেডিওতে রামস্বামী কাকার আসল আত্মা কথা বলছেন, নাকি এটা অন্য কিছু যা তার গলা নকল করছে? পরের রাতে, সেটা ছিল বৃহস্পতিবার, আমি আবার কার্তিকদের বাড়িতে রাত কাটালাম। রাত তখন 1টার কাছাকাছি। হঠাৎ কার্তিক আমাকে জাগালো, ভাই উঠো। উঠলাম, কার্তিকের মুখ দেখলাম, ভয় পেয়েছে। কি হয়েছে? মা একটু আগে বলতে লাগলেন বাবা এসেছে, বাবা ঘরে এসে বসে আছে। আমি দ্রুত উঠলাম, কাকিমার ঘরে গেলাম। কাকিমা বিছানায় উঠে বসে আছেন, ঘরের একটা কোণার দিকে তাকিয়ে আছেন, মুখে একটা অদ্ভুত ভাব। কাকিমা, আমি ডাকলাম। কাকিমা ঘুরলেন না, ওই কোণার দিকে তাকিয়েই থাকলেন। আমি কোণার দিকে তাকালাম,
অন্ধকার, কিছু নেই। কাকিমা, আবার ডাকলাম। এবার কাকিমা ঘুরলেন, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। চোখ দুটো খোলা, কিন্তু দৃষ্টি নেই, যেন অনেক দূরে কোথাও তাকিয়ে আছেন। কাকিমা, আপনি কি দেখছেন? কাকিমা বললেন, এবং গলাটা স্বাভাবিক কিন্তু একটু ফাঁকা, রাম এসেছে। আমার রাম ওখানে বসে আছে। কোথায়? ওই কোণায়। আমি আবার কোণার দিকে তাকালাম। কিছু নেই, শুধু অন্ধকার। কিন্তু তারপর একটু পরে আমার মনে হলো অন্ধকারটা যেন একটু ঘন, একটু বেশি কালো, ঘরের বাকি অন্ধকারের চেয়ে আলাদা, যেন ওখানে একটু বেশি অন্ধকার জমেছে। আমি আলো জ্বাললাম, সব স্বাভাবিক। কাকিমার চোখে ধীরে ধীরে দৃষ্টি ফিরে এলো। তিনি যেন জেগে উঠলেন, বললেন, ও গেল। কে গেল? রাম চলে গেল, বলল, ভয় পেও না। আমি সেই রাতে আর ঘুমাইনি। পরের দিন আমি একটা বড় সিদ্ধান্ত নিলাম। কার্তিককে ডাকলাম, বললাম, আমি একজনের কাছে যেতে চাই, স্থানীয় একজন মানুষ, যিনি এই ধরনের বিষয় বোঝেন। কার্তিক বলল, কে? আমি বললাম, রমণী কাকা, বিশাখাপত্তনমে থাকেন। আগে অনেকে তার কাছে গেছেন বলে শুনেছি। পরের দিন আমরা গেলাম। বয়স্ক মানুষ, কিন্তু চোখ দুটো তীক্ষ্ণ। আমাদের কথা শুনলেন, রেডিওর ঘটনা, কাকিমার ঘরের কোণে দেখার ঘটনা, সব। তিনি একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, তোমাদের বাড়িতে দুটো শক্তি আছে এখন, একটা তোমাদের বাবার, আর একটা অন্য কেউ। কার্তিক বলল, অন্য কেউ মানে? তিনি বললেন, মৃত্যুর পর কিছুদিন আত্মা এই বাড়িতে থাকে। সে থাকতে পারে, কিন্তু যখন তোমরা রেডিও থেকে তার গলা শুনলে, যখন সে বলতে শুরু করল, তখন সেই শব্দ অন্য কেউ শুনে ফেলেছে। মৃতের কণ্ঠ অনুসরণ করে অন্য শক্তি আসে। তোমাদের বাবার কণ্ঠ বাইরে বেরিয়েছিল রেডিওর মাধ্যমে, সেই পথ ধরে অন্য কেউ এসেছে। এখন কি করব? তিনি বললেন, রেডিওটা বাড়ির বাইরে নিয়ে যেতে হবে। এই রেডিও ওই দুটো শক্তির দরজা হয়ে গেছে। বাবার আত্মা যে পথে আসছেন, সেই একই পথে আসছে অন্যটাও। দরজা বন্ধ করতে হবে। কিন্তু মা রাজি হবেন না। তোমার মাকে বোঝাও, রেডিও মানে তোমার বাবা নন। তোমার বাবার স্মৃতি তোমাদের মনে আছে, সেখানে, রেডিওতে নেই। সেই সপ্তাহে অনেক কষ্টে সরোজা কাকিমাকে রাজি করানো হলো। রেডিওটা নেওয়া হলো বাড়ির বাইরে, পুরনো একটা মন্দিরের কাছে নিয়ে যাওয়া হলো। মন্দিরের পুরোহিত কিছু পূজা করলেন। তারপর রেডিওটা মন্দিরের কাছের একটা গাছের নিচে রেখে দেওয়া হলো। সেই রাতের পর থেকে রেডিও আর বাজেনি। কাকিমার ঘরের কোণে আর ঘন অন্ধকার জমেনি। কিন্তু একটা কথা কার্তিক পরে আমাকে বলেছিল, ভাই, রেডিও নিয়ে যাওয়ার পরে মা একদিন রাতে কাঁদলেন, বললেন, রাম চলে গেছে। মানে এতদিন যা শুনছিলেন সেটা বাবা ছিলেন কিনা জানি না, কিন্তু মা বিশ্বাস করতেন বাবা কথা বলছেন। রেডিও যাওয়ার পরে মনে হলো বাবা সত্যি চলে গেলেন। আমি কার্তিককে জিজ্ঞেস করলাম, তুমি কি মনে করো, রেডিওতে কি সত্যি তোমার বাবা কথা বলতেন? কার্তিক অনেকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, প্রথম কয়েকদিন যা বলছিলেন সেটা বাবার মতো মনে হয়েছিল, শান্ত, আশ্বাস দেওয়ার ভঙ্গি। কিন্তু শেষের দিকে যে রাতে বলল, বিপদ আছে, চলে যাও, সেই গলাটা একটু আলাদা ছিল, একটু ভয়ের ছিল। বাবা কখনো ভয় পেতেন না, ভয় পেলে আমাকে দেখাতেন না। তাই মনে হয় শেষের দিকে যা বলছিল সেটা হয়তো বাবা ছিলেন না। তাহলে কে ছিল? কার্তিক বলল, জানি না। নাজমুল এখানে থামল, তারপর একটু পরে বলল, ভাই, আমি আজও বুঝতে পারি না সেই রেডিওতে কি হয়েছিল। একটা বন্ধ, প্লাগ খোলা রেডিও থেকে কিভাবে শব্দ আসে? একটা মৃত মানুষের গলা কিভাবে রেডিও থেকে বেরোয়? আমি যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারি না, কিন্তু আমি নিজের কানে শুনেছি। শুধু আমি না, কার্তিক শুনেছে, সরোজা কাকিমা শুনেছেন, প্রকাশও শুনেছে। 4 জন মানুষ, 4 জনই একই কথা বলছে। এটা কি একসাথে 4 জন মানুষের মনের ভুল, নাকি সত্যি কিছু একটা ছিল সেই রেডিওতে? নাজমুল থামল, তারপর একটু পরে আবার বলল, একটা কথা আমার মনে থেকে যায়। রমণী কাকা বলেছিলেন, মৃতের কণ্ঠ যখন বাইরে বেরোয়
সেই একই পথে অন্য শক্তি আসে। মানে হলো, মৃত মানুষ যদি কথা বলতে চায় সেটা হয়তো বিপজ্জনক, কারণ সেই পথ খুলে গেলে শুধু সে আসে না, তার সাথে আরও কিছু আসে। তাহলে কি মৃতের কথা শোনা উচিত নয়, নাকি উচিত জানি না, কিন্তু সেই রেডিওটা এখনও সেই মন্দিরের গাছের নিচে আছে। আমি পাশ দিয়ে যাই মাঝে মাঝে, কিন্তু সেদিকে তাকাই না, কারণ একবার মনে হয়েছিল রেডিও থেকে আবার একটা আওয়াজ আসছে, কিন্তু সেটা রামস্বামী কাকার গলা ছিল না। এই ছিল আজকের প্রথম ঘটনা। শ্রোতা বন্ধুরা, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। প্রথম ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। আজকের দ্বিতীয় ঘটনা নিয়ে আমরা যাব ভারতের পূর্ব উপকূলের একটি ছোট্ট বিচ শহরে, অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার সীমানা ঘেঁষে, যেখানে একটি নির্জন সমুদ্রতট আজও মানুষকে ভয়ে কাঁপায়। সেই বিচে এক রাতে যা হয়েছিল, 5 জনের মধ্যে 3 জন ফিরে এসেছিল ঠিকই, কিন্তু 2 জন ফিরে এসেছিল অন্যরকম হয়ে। সেই ঘটনা শুনলে আপনার বুক হিম হয়ে যাবে। দ্বিতীয় ঘটনা, শ্রীকাকুলামের সেই নির্জন বিচের ভয়ঙ্কর সত্য ঘটনাগুলো। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন তৌহিদ মোল্লা। তৌহিদ নদিয়া জেলার বাসিন্দা, বয়স 29, পেশায় তিনি একজন গ্রাফিক ডিজাইনার, ফ্রিল্যান্স কাজ করেন। মাঝে মাঝে বন্ধুদের সাথে ট্রিপে যাওয়া তার শখ। 2024 সালের অক্টোবরে সে তার 4 বন্ধুকে নিয়ে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার উপকূলীয় এলাকায় গিয়েছিল ভ্রমণে। সেই সমুদ্র তটে এমন কিছু ঘটেছিল যা এখনও তাকে রাতে ঘুমাতে দেয় না। অসংখ্য ধন্যবাদ তৌহিদকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি তৌহিদের ভাষায় বলছি। আমরা 5 জন বন্ধু একসাথে গিয়েছিলাম। আমি, সুজন, রাহেল, দীপক আর নীলু। 5 জনই বয়সে প্রায় সমান, 28 থেকে 31-এর মধ্যে। সুজন আমার ছোটবেলার বন্ধু, রাহেল সুজনের বন্ধু, দীপক আর নীলু আমার কলেজের বন্ধু। 5 জনে মিলে প্রায়ই ট্রিপে যাই। অক্টোবরের ট্রিপ ঠিক হলো। গন্তব্য অন্ধ্রের উপকূল। শ্রীকাকুলাম জেলার দিকে একটা কম পরিচিত বিচ আছে, কালিঙ্গপত্তনমের কাছে। পর্যটক কম যায়, নির্জন, সুন্দর। সুজন একবার আগে গিয়েছিল, তাই সে বলল। ট্রেনে করে গেলাম, পথে বিশাখাপত্তনমে 1 রাত কাটালাম। পরের দিন বাস করে শ্রীকাকুলামের দিকে রওনা হলাম। কালিঙ্গপত্তনম বিচে পৌঁছালাম বিকেলের দিকে। বিচটা আসলেই সুন্দর, ঢেউ বড় বড়, বালি মোটা, পানির রং গাঢ়। পর্যটক প্রায় নেই বললেই চলে। কয়েকটা স্থানীয় ছেলে ছাড়া বিচ মোটামুটি ফাঁকা। একটা ছোট্ট গেস্ট হাউসে উঠলাম, বিচের কাছেই। মালিক একজন বয়স্ক তেলেগু ভদ্রলোক, নাম নরসিংহ রাও। বয়স 60-এর বেশি, সাদামাটা, কম কথার মানুষ। চেক ইন করার পরে নরসিংহ রাও আমাদের বললেন, বিচে সন্ধ্যার পরে যাবেন না। আমরা একটু অবাক হলাম। সুজন জিজ্ঞেস করল, কেন? নরসিংহ রাও বললেন, এই বিচের একটু উত্তরে কালো পাথরের দিকে সন্ধ্যার পরে ঢেউ অনেক বড় হয়, বিপজ্জনক। আমরা মাথা নাড়লাম, ঠিক আছে। কিন্তু কাকা আরেকটু থেকে বললেন, আর শুনুন, বিচে পাথরের কাছে একটা পুরনো ঘাট আছে, সেই ঘাটে রাতে কেউ যায় না, এলাকার নিয়ম। কেন? নীলু জিজ্ঞেস করল। নরসিংহরাও বললেন, অনেক আগে একটা ঘটনা হয়েছিল, সেই ঘাট থেকে অনেক মানুষ মারা গেছে, এখন স্থানীয়রা রাতে যায় না। কিসের ঘটনা? বলবো না, আপনারা শুনলে ভয় পাবেন। এটুকুই বললেন, আমাদের ঘর দেখিয়ে চলে গেলেন। প্রথম দিনটা বেশ ভালো কাটলো। বিচে ঘুরলাম, সমুদ্রে নামলাম, স্থানীয় মাছের দোকান থেকে খাবার কিনলাম। সন্ধ্যের আগেই বিচ থেকে ফিরে এলাম। রাতে খাবার পরে গেস্ট হাউসের ছাদে আমরা 5 জন বসলাম। সমুদ্রের আওয়াজ আসছে দূর থেকে, আকাশে তারা। রাহেল বলল, ওই পুরনো ঘাটের গল্পটা মনে আছে? কাকা বলল না যাব না। তাই তো, কি হয়েছিল ওখানে? জিজ্ঞেস করলে বলেনি। দীপক বলল, বিচের মানুষদের কাছে অনেক রকম কিচ্ছা থাকে, হয়তো কোনো পুরনো দুর্ঘটনা, মাছ ধরার নৌকো ডুবে মানুষ মরেছে, এরকম। নীলু বলল, তবু একবার দেখতে যাওয়া যায়, রাতে বিচে বসা তো একটা অভিজ্ঞতা। আমি বললাম, কাকা মানা করেছেন।
নীলু বলল, আমরা দূর থেকে দেখব, ঘাটে উঠব না। শেষমেশ ঠিক হলো রাত 12টার পরে আমরা বিচে যাব, 5 জনই। রাত 12টার পরে বেরোলাম। নরসিংহরাও ঘুমিয়ে পড়েছেন, গেস্ট হাউসের গেট খোলাই ছিল। বিচে নামলাম। রাতের বিচ দিনের থেকে সম্পূর্ণ আলাদা। কোনো মানুষ নেই, শুধু সমুদ্রের গর্জন, ঢেউয়ের আছড়ায় পড়ার শব্দ আর বালির ওপর ঠান্ডা বাতাস। আকাশে চাঁদ আছে, তাই বিচে একটু আলো। আমরা হাঁটতে লাগলাম উত্তর দিকে। নরসিংহরাও বলেছিলেন কালো পাথরের দিকে পুরনো ঘাট আছে। প্রায় 15 মিনিট হেঁটে পাথরের কাছে পৌঁছালাম। কালো বড় পাথর সমুদ্রের মধ্যে অনেকটা ঢুকে গেছে। সেই পাথরের গায়ে জলের ছপছপ শব্দ। ঘাটটা দেখলাম, পুরনো ভাঙাচোরা কংক্রিটের ঘাট, কিন্তু অনেক বছর ধরে কেউ রক্ষণাবেক্ষণ করেনি। ঘাটের কিছু অংশ ভেঙে পড়েছে সমুদ্রে। যতটুকু বাকি আছে সেটা পাথরের ওপর দিয়ে সমুদ্রে অনেকটা এগিয়ে গেছে। দীপক বলল, এই ঘাটে দাঁড়ালে সমুদ্রটা অনেক ভালো দেখা যাবে। আমি বললাম, ঘাটে উঠব না বলেছিলি? একটু উঠলে কি হয়, 5 মিনিট। সুজন আর রাহেল রাজি হলো, নীলুও। শুধু আমি একটু দ্বিধায় ছিলাম, কিন্তু 5 জনের মধ্যে একজন না বললে অন্যদের থামানো যায় না। আমিও গেলাম। ঘাটে উঠলাম, পাথরের ওপর দিয়ে হাঁটলাম। ঘাটটা সরু, 2 জন পাশাপাশি হাঁটলে একটু আটসাট। এক পাশে পাথর, এক পাশে সমুদ্র। ঘাটের শেষে দাঁড়ালাম 5 জন। সত্যি অসাধারণ দৃশ্য। চাঁদের আলোয় সমুদ্র চিকচিক করছে, বড় বড় ঢেউ আসছে। দূরে দিগন্তে কোথাও একটা জাহাজের আলো। নীলু বলল, দারুণ। সুজন বলল, এই ঘাট বন্ধ কেন বুঝলাম না, কি সুন্দর জায়গা। তখনই ঘটনাটা শুরু হলো। প্রথমে শুনলাম একটা শব্দ, ঢেউয়ের শব্দের মাঝে, কিন্তু ঢেউয়ের শব্দ না, অন্যরকম, একটু কম, একটু আলাদা। রাহেল বলল, কি শব্দ? আমরা চুপ করে শুনলাম। শব্দটা বাড়ছে। ঢেউয়ের নিচে একটা গুনগুন, মানুষের গলার মতো। কে গাইছে? দীপক বলল, কে গাইবে এই রাতে? আমরা সমুদ্রের দিকে তাকালাম, কেউ নেই। পাথরের দিকে তাকালাম, কেউ নেই। বিচের দিকে তাকালাম, পেছনে। আর তখনই দেখলাম বিচে দূরে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, মানুষের মতো আকৃতি, কিন্তু দাঁড়ানোর ভঙ্গিটা অদ্ভুত, একটু হেলে, একটু বাঁকা। ওটা কে? সুজন বলল, হয়তো কোনো স্থানীয় লোক। রাত 12টার পরে বিচে কেউ একা থাকে? আমরা ওই অবয়বটার দিকে তাকিয়ে থাকলাম। অবয়বটা নড়ছে না, দাঁড়িয়ে আছে। তারপর অবয়বটা একটু নড়ল, কিন্তু হাঁটছে না, শুধু একটু নড়ল, যেন মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। চলো ফিরে যাই, আমি বললাম। কিন্তু ঘাট থেকে ফিরে যাওয়া মানে সেই অবয়বটার দিকেই হাঁটতে হবে, কারণ ঘাট থেকে বিচে ফিরতে হলে ওই অবয়বটার পাশ দিয়েই যেতে হবে। ও কি নড়ছে? দীপক বলল। অবয়বটা নড়ছিল, কিন্তু হাঁটছে না, দাঁড়িয়ে আস্তে আস্তে দুলছে, সামনে পেছনে, সামনে পেছনে, একটা পুতুলের মতো। এটা স্বাভাবিক না, রাহেল বলল। আমি বললাম, চলো ঘাট থেকে নামি আগে। ঘাট থেকে পাথরে নামলাম। পাথর থেকে বালিতে নামার মুখে একটু থামলাম। অবয়বটা আমাদের থেকে প্রায় 50-60 হাত দূরে। হঠাৎ নীলু চিৎকার করল। ফিরে তাকালাম। নীলু বালিতে বসে পড়েছে। কি হয়েছে? পায়ে কিছু একটা ছুঁয়েছে, নীলু বলল, কণ্ঠস্বর কাঁপছে। বালির নিচে থেকে একটা হাতের মতো। আমরা তাকালাম নীলুর পায়ের দিকে। বালি, শুধু বালি। হয়তো পাথর ছিল, দীপক বলল। না, নীলু বলল, আমি বুঝি পাথর আর হাতের পার্থক্য। আঙুলের মতো কিছু ছিল, ধরেছিল। সুজন নীলুকে টেনে তুলল। চলো দ্রুত। আমরা হাঁটতে শুরু করলাম বিচের উপর দিয়ে গেস্ট হাউসের দিকে। সেই অবয়বটার পাশ দিয়ে যেতে হবে, কিন্তু একটু দূর দিয়ে যদি যাই তাহলে সমস্যা নেই। অবয়বটার কাছে আসতেই আমি তাকালাম। একজন মানুষ, একজন বয়স্ক মহিলা, সাদা শাড়ি, ভেজা, পুরো শাড়ি ভেজা, বালিতে দাঁড়িয়ে আছেন, কিন্তু শাড়ি থেকে জল পড়ছে। সমুদ্রে নামেননি এখন, কিন্তু ভেজা। তিনি দাঁড়িয়ে আছেন, দুলছেন, আর সেই গুনগুনের শব্দ এখন স্পষ্ট। তিনি গাইছেন তেলেগু গান, কিন্তু আওয়াজটা একটু অস্বাভাবিক, যেন গলার ভেতর থেকে আওয়াজ বেরোচ্ছে, ঠোঁট নড়ছে না। দীপক বলল, ম্যাডাম, আপনি ঠিক আছেন? মহিলা ঘুরলেন না। দীপক আবার বলল, ম্যাডাম। তখন মহিলা ঘুরলেন। চাঁদের আলোয় তার মুখ দেখলাম। মুখটা দেখে আমার পা থেমে গেল। মুখে চোখ আছে, নাক আছে, ঠোঁট আছে, দেখতে স্বাভাবিক বয়স্ক মহিলার মতো, কিন্তু চোখ দুটো, চোখের পাতা নেই, চোখ একদম খোলা, পলক পড়ছে না, স্থির।
আর সেই স্থির চোখ আমাদের দিকে। ভাই, রাহেল আসতে বলল, চলো। আমরা হাঁটতে শুরু করলাম দ্রুত, কিন্তু তখন সুজন বলল, দাঁড়া। সুজন পিছনে ঘুরে দাঁড়ালো। সুজন, আমি বললাম, কি করছিস? ওই মহিলা কাঁদছেন। আমি পিছনে তাকালাম। হ্যাঁ, মহিলার মুখে একটু কিছু পরিবর্তন হয়েছে, চোখের কোণ থেকে কিছু গড়িয়ে পড়ছে, কিন্তু চোখ এখনো পলকহীন। সুজন মহিলার দিকে হাঁটতে শুরু করল। সুজন, আয় এদিকে, রাহেল বলল। দাঁড়া, উনি একা কাঁদছেন রাতে, সাহায্য করতে হবে না? আমি সুজনের হাত ধরলাম। সুজন, আয়, ওটা স্বাভাবিক না। কি অস্বাভাবিক? একজন বয়স্ক মহিলা একা বিচে, ওর চোখ দেখলি পলক পড়ছে না। সুজন বলল, দূর থেকে বোঝা যায় না। আমি সুজনকে টেনে ধরলাম। সুজন, চলে আয়। কিন্তু সুজন এগিয়ে গেল, আমার হাত ছাড়িয়ে। সুজন মহিলার কাছে গেল, বলল, ম্যাডাম, আপনি কি ঠিক আছেন? মহিলা এবার পুরোপুরি সুজনের দিকে ঘুরলেন এবং মহিলা কথা বললেন তেলেগুতে। আমরা দূর থেকে দেখছি, বুঝতে পারছি না কি বলছেন, কিন্তু সুজন শুনছে। সুজনের মুখ আমরা দেখতে পাচ্ছি না, সুজনের পেছন আমাদের দিকে। মহিলা কথা বলছেন, সুজন মাথা নাড়ছে। কি হচ্ছে? দীপক আসতে বলল। জানি না। মিনিট দুয়েক পরে সুজন ঘুরে আমাদের দিকে এলো। মুখ দেখে একটু থামলাম। সুজনের মুখভঙ্গি পরিবর্তন হয়ে গেছে, একটু ফাঁকা, চোখে একটু অন্যরকম ভাব। কি বলল? আমি জিজ্ঞেস করলাম। সুজন বলল তার নাতি ডুবে গেছে এই বিচে। কখন? অনেক বছর আগে। তাহলে? বলল তার নাতি এখনো এখানে আছে, প্রতি রাতে আসে। আমরা চুপ করে গেলাম। আর কিছু বলল? রাহেল জিজ্ঞেস করল। সুজন একটু থামল, তারপর বলল সে নাতির জন্য অপেক্ষা করছে, আর বলল তোমাদের একজন এখানে থেকে যাবে। পুরো কথাটা বলার পরে সুজন একটু হাসল, কিন্তু হাসিটা স্বাভাবিক না, একটু বেশি প্রশস্ত। আমি বললাম, চলো এখনই যাই। আমরা দ্রুত হাঁটলাম গেস্ট হাউসের দিকে, পেছনে তাকালাম না। কিন্তু পেছনে একটা শব্দ হলো, সেই গুনগুনানি, আর তার সাথে একটা নতুন শব্দ, হাঁটার শব্দ। বালির ওপর কেউ হাঁটছে, আমাদের ছাড়া। আমি পিছনে তাকালাম, মহিলা নেই, সেই জায়গায় কেউ নেই, কিন্তু হাঁটার শব্দ আসছে বালির ওপর আমাদের পেছনে। আমরা দৌড়ালাম, গেস্ট হাউসে ঢুকে দরজা বন্ধ করলাম, ঘরে ঢুকলাম, আলো জ্বাললাম। নীলু জিজ্ঞেস করলো, সবাই ঠিক আছে? হ্যাঁ। সুজন একটু চুপ করেছিল, তারপর বলল, হ্যাঁ ঠিক আছে। কিন্তু সুজনকে ঠিক আছে মনে হচ্ছিল না। সে গিয়ে বিছানায় বসল, কিছু বলছে না। সুজন, তুই কি ঠিক আছিস? আমি জিজ্ঞেস করলাম। সুজন মাথা নাড়ল। ওই মহিলার সাথে কতক্ষণ কথা বললি? 2 মিনিট, 3 মিনিট। মহিলার কাছে যাওয়ার সময় তুই নিজেই বলেছিলি সাহায্য করতে, কিন্তু কাছে গিয়ে কি মনে হলো? সুজন একটু থামল, তারপর বলল, মহিলা স্বাভাবিক না। কোন দিক থেকে? মহিলার হাত ধরেছিলাম, ঠান্ডা, কিন্তু শুধু ঠান্ডা নয়, একটা অনুভূতি হলো। কি অনুভূতি? সুজন বলল, মনে হলো কিছু টানছে ভেতর থেকে, মানে মহিলার হাত থেকে একটা টান অনুভব হলো, যেন ভেতরে নিয়ে যেতে চাইছে। আমরা সেই রাতে আর ঘুমাইনি। সকালে উঠে নরসিংহা রাওকে সব বললাম। নরসিংহা রাও আমাদের কথা শুনলেন, চুপ করে রইলেন। তারপর বললেন, ওই মহিলা কে জানো? না। ওই এলাকার মানুষ বলে একটা কথা, প্রায় 30 বছর আগে একটা ঝড়ের রাতে ওই ঘাট থেকে একটা নৌকা ডুবেছিল। নৌকায় ছিল একজন মৎস্যজীবীর পরিবার, স্বামী, স্ত্রী আর তাদের কিশোর ছেলে। স্বামী সাঁতরে পার হয়েছিল, কিন্তু স্ত্রী আর ছেলে ডুবে গিয়েছিল। লাশ পাওয়া গিয়েছিল পরের দিন। তারপর মৎস্যজীবী পরে বিয়ে করেনি, ওই বিচের কাছেই বাস করত। কিছু বছর পরে সেও মারা যায়, কিন্তু বলা যায় মারা যাওয়ার আগে পর্যন্ত প্রতি রাতে ওই ঘাটে যেত, বলতো বউ আর ছেলেকে দেখে আসে। সেই মৎস্যজীবীর বউ কি আমরা দেখলাম? নরসিংহা রাও বললেন, জানি না, তবে এলাকার মানুষ বলে ওই ঘাটের কাছে রাতে একজন মহিলাকে দেখা যায়, সাদা শাড়ি, ভেজা, গান করেন, কিন্তু যে কাছে যায় সে পরিবর্তন হয়ে আসে। পরিবর্তন মানে? কেউ কাছে যায় আর আগের মতো থাকে না। আমি সুজনের দিকে তাকালাম। সুজন চুপ করে বসে আছে। পরের দিন সকালে গেস্ট হাউস ছেড়ে দিলাম। আমরা রওনা হলাম বিশাখাপত্তনমের দিকে। বাসে সুজন জানালার পাশে বসল, বাইরে তাকিয়ে থাকলো পুরো পথ, কথা বলল না। আমি পাশে বসলাম, বললাম, সুজন। সুজন জানালা থেকে ঘুরল। তাকাতেই আমার মনে হলো কিছু একটা পার্থক্য আছে চোখে। ঠিক কি সেটা বলতে পারবো না, কিন্তু একটু অন্যরকম। কি হয়েছে? সুজন জিজ্ঞেস করল। কিছু না। তুই কি ঠিক আছিস? হ্যাঁ। বিশাখাপত্তনম পৌঁছে একটা হোটেলে উঠলাম। পরের দিন ট্রেন। সেই রাতে হোটেলে 5 জন ছিলাম। রাত তখন 3টে। রাহেল আমাকে জাগালো, ভাই সুজন নেই। চোখ খুললাম।
সুজনের বিছানা খালি। কখন গেছে জানি না, একটু আগে উঠে দেখলাম নেই। হোটেলের বাইরে গেলাম, রিসেপশনে জিজ্ঞেস করলাম। রিসেপশনিস্ট বলল, হ্যাঁ আধ ঘন্টা আগে বেরিয়েছে, বলেছে এক্ষুনি ফিরবে। কোথায় গেছে বলেনি। আমরা হোটেলের বাইরে বেরিয়ে খুঁজতে শুরু করলাম। পাশের রাস্তায় পেলাম, সুজন রাস্তার উপর দাঁড়িয়ে আছে, একা, চোখ খোলা। সুজন, রাহেল ডাকলো। সুজন ঘুরল না। কাছে গেলাম, সুজনের সামনে দাঁড়ালাম। সুজনের চোখ খোলা, কিন্তু দেখছে না, মানে দৃষ্টি নেই, চোখে একটা ফাঁকা ভাব। দীপক সুজনের কাঁধ ধরে ঝাঁকালো। সুজন একটু চমকালো, তারপর ধীরে ধীরে দৃষ্টি স্বাভাবিক হলো। কি হলো? সুজন বলল, তুই এখানে কেন? আমি। সুজন একটু থামলো। মনে নেই, হাঁটছিলাম। ঘুমের মধ্যে? না, জেগেছিলাম। মনে নেই বেরোচ্ছিলি কেন? সুজন মাথা নাড়ল। সেই রাতে বাকি সময় 5 জন একসাথে বসে থাকলাম, কেউ ঘুমালাম না। পরের দিন ট্রেনে উঠলাম, কলকাতার দিকে রওনা হলাম। ট্রেনে সুজন প্রায় স্বাভাবিক ছিল, কথা বলল, খেলো, কিন্তু মাঝে মাঝে এমন হচ্ছিল কথার মাঝে হঠাৎ থেমে যাচ্ছে, দূরে তাকাচ্ছে কয়েক সেকেন্ড, তারপর আবার স্বাভাবিক হচ্ছে। কলকাতায় পৌঁছে যার যার বাড়ি গেলাম। পরের দিন সুজনের মায়ের ফোন পেলাম। তৌহিদ, সুজন কাল রাতে মাঝরাতে উঠে বাড়ির বাইরে চলে গেছিল, আধ ঘন্টা পরে ফিরেছে, কিন্তু কোথায় গেছিল বলতে পারছে না। আমি চুপ করে গেলাম। আমরা ডাক্তার দেখাবো বলছিলাম, তুমি কিছু জানো? ট্রিপে কি কিছু হয়েছিল? আমি একটু ভেবে বললাম, না কাকিমা, কিছু হয়নি। কিন্তু সেটা সত্যি ছিল না। পরের 3 সপ্তাহ আমি সুজনের সাথে যোগাযোগ রাখলাম। সুজন মাঝে মাঝে স্বাভাবিক, মাঝে মাঝে অন্যরকম। রাতে মাঝে মাঝে বাড়ি থেকে বের হয়ে যায়, কোথায় যায় মনে থাকে না। এক সন্ধ্যায় আমি সুজনের বাড়িতে গেলাম। সুজনকে পাই সোফায় বসে, জানালার দিকে তাকিয়ে। সুজন, হ্যাঁ, তোকে কিছু জিজ্ঞেস করি? কর। ওই মহিলা তোকে কি বলেছিল সেই রাতে, পুরোটা? সুজন একটু চুপ করে থাকলো, তারপর বলেছিল তার ছেলে একা আছে, তার সাথে থাকার জন্য কেউ দরকার। আর কিছু বলেছিল তুমি থাকবে। আর তুই কি বললি? সুজন একটু হাসল, সেই আগের মতো, একটু বেশি প্রশস্ত হাসি। বলেছিলাম ঠিক আছে। আমি সেই মুহূর্তে বুঝলাম ওই মহিলা বলেছিল তোমাদের একজন এখানে থেকে যাবে। সুজন শুধু শরীরে ফিরে এসেছিল, বাকি কিছু থেকে গেছে ওই বিচে। পরের সপ্তাহে রমণী কাকার কথা মনে পড়ল। নাজমুল ভাই যার কথা আমাদের বলেছিলেন। আমি সেই বয়স্ক মানুষটার কাছে গেলাম, সব শুনলেন, তারপর বললেন, এটা একটু কঠিন। ওই মহিলা যে শক্তি, সে অনেক বছর ধরে সেখানে আছে। তোমার বন্ধু নিজের মুখে সম্মতি দিয়েছে। এই ধরনের ক্ষেত্রে ফেরানো কঠিন। ফেরানো সম্ভব? সম্ভব, কিন্তু তোমাদের ওই বিচে যেতে হবে আবার ওখানে। হ্যাঁ, ওই জায়গায় গিয়ে তোমার বন্ধুকে সম্মতি প্রত্যাহার করতে হবে, প্রকাশ্যে বলতে হবে আমি আর থাকতে চাই না। আর সেটা ওই একই জায়গায়, ওই একই ঘাটে, রাতে। হ্যাঁ, আমি সুজনকে বললাম। সুজন প্রথমে রাজি হলো না, বলল কি ভুলভাল কথা, কিন্তু পরের সপ্তাহে আবার রাতে বের হয়ে গেল। এবার সকাল হওয়ার পরেও ফেরেনি। পাশের রাস্তার মোড়ে পুলিশ তাকে পেয়েছিল, সকালে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করলে কিছু বলছে না। সেই ঘটনার পরে সুজনের পরিবার রাজি হলো। আমরা আবার গেলাম শ্রীকাকুলামে। এবার শুধু আমি, সুজন আর রমণী কাকা। নরসিংহ রাওয়ের গেস্ট হাউসে উঠলাম। নরসিংহ রাও আমাকে দেখে বললেন, আবার? হ্যাঁ কাকা, কাজ আছে। তিনি আর প্রশ্ন করলেন না। সেই রাতে আমরা 3 জন গেলাম ওই বিচে। রমণী কাকা সামনে হাঁটলেন, আমি আর সুজন পেছনে। ঘাটের কাছে পৌঁছলাম, কিন্তু এবার ঘাটে উঠলাম না। রমণী কাকা বললেন, এখানে দাঁড়াও। পাথলের কাছে দাঁড়ালাম। রমণী কাকা কিছু মন্ত্র পড়তে শুরু করলেন, তেলুগু ভাষায়। তারপর বললেন, সুজন, এখন বলো, জোরে বলো, আমি আর থাকব না। সুজন একটু দ্বিধায় ছিল। বলো, রমণী কাকা বললেন, আমি আর থাকব না। সুজনের গলায় সেটা একটু জড়িয়ে এলো, আরও জোরে, আমি আর থাকব না। তখনই একটা ঘটনা হলো। বিচের বাতাস হঠাৎ থেমে গেল। সমুদ্রের আওয়াজ মুহূর্তের জন্য একদম বন্ধ। পুরো চারদিক নিস্তব্ধ। সেই নিস্তব্ধতায় একটা শব্দ ভেসে এলো, সেই গুনগুনানি। কিন্তু এবার কাছে নয়, দূরে, সমুদ্রের ভেতর থেকে, একটু একটু করে দূরে যাচ্ছে। তারপর সব স্বাভাবিক হয়ে গেল। সমুদ্রের ঢেউ আবার শুরু হলো, বাতাস আবার এলো। রমণী কাকা বললেন, হয়েছে, চলো। আমরা ফিরে এলাম। সেই রাতের পরে সুজন স্বাভাবিক। রাতে বাড়ি ছেড়ে যায় না, কথার মাঝে থেমে যায় না।
কিন্তু একটা জিনিস, সুজন আর সমুদ্রের কাছে যায় না, কলকাতায় থাকলে গঙ্গার ঘাটেও যায় না, জল দেখলে একটু সরে দাঁড়ায়। আমি একদিন জিজ্ঞেস করলাম, সুজন, জলের কাছে যাস না কেন? সুজন বলল, মনে হয় জলের ভেতর থেকে কেউ ডাকছে যখনই জল দেখি। কার ডাক? সুজন বলল না, শুধু মাথা নাড়ালো। তৌহিদ থামল, তারপর একটু পরে বলল, ভাই, ওই বিচের ওই মহিলা, সে কি সত্যি সেই ডুবে যাওয়া মৎস্যজীবীর স্ত্রী ছিলেন, নাকি সেটা অন্য কিছু যে মহিলার রূপ নিয়েছিল? আমি জানি না, রমণী কাকাও পুরো বলেননি, কিন্তু একটা কথা জানি, ওই রাতে সুজন ওই মহিলার হাত ধরেছিল, কথা দিয়েছিল। আর সেই কথা দেওয়াটা শুধু কথা ছিল না, সেই কথার একটা ওজন ছিল, একটা শক্তি ছিল। আর সেই শক্তি 3 সপ্তাহ ধরে সুজনকে টেনে নিয়ে যেতে চাইছিল, ওই বিচে, ওই জলে। এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 170-এর 2টি ঘটনা এখানেই শেষ করলাম। অন্ধ্রের ভীমিলিপত্ত নামের সেই পুরনো মারফি রেডিও, যে রেডিও প্লাগ খোলা থাকলেও বাজত, যে রেডিও থেকে মৃত মানুষের গলা ভেসে আসত, সেই রেডিও এখন বিশাখাপত্ত নামের একটি মন্দিরের কাছে একটি গাছের নিচে পড়ে আছে, কারও স্পর্শ ছাড়া। আর শ্রীকাকুলামের সেই পুরনো ঘাট, যেখানে সাদা শাড়ি পরা ভেজা মহিলা রাতের পর রাত গান করেন, যেখানে বালির নিচ থেকে হাত ওঠে, সেই ঘাট এখনও সেখানে আছে, কালো পাথরের ওপর, সমুদ্রের জলে অর্ধডুবো। এই 2টি ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যু মানে শেষ নয়, কিছু কিছু শেষ কখনো হয় না। কিছু কিছু ভালোবাসা এতটাই গভীর যে সেটা মৃত্যুর পরেও রেডিওর তার ছাড়া সংকেত পাঠায়। কিছু কিছু শোক এতটাই অসহ্য যে সেটা বালির নিচে ঢেউয়ের তলায় অপেক্ষা করে। আর কিছু কিছু কথা দেওয়া, সেটা কাউকে দেওয়া হোক বা অজানা কাউকে, সেই কথার ওজন বহন করতে হয়। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারো জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর, যে আসর শুরু হলে শেষ হতে চায় না। কারণ ভয়ের কোনো সমাপ্তি নেই, শুধু একটু থামে, তারপর নতুন রাতে আবার শুরু হয়। অন্ধকার যতক্ষণ থাকবে, এই আসর চলতে থাকবে। আগামী নতুন এপিসোডে সম্পূর্ণ নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে বিচে একা যাবেন না, বন্ধ রেডিও থেকে আওয়াজ এলে চালু করার চেষ্টা করবেন না। আর অপরিচিত কেউ রাতে হাত বাড়ালে ধরবেন না, কারণ একবার ধরলে সে ছাড়ে না। শুভরাত্রি।